দর্শক সবাইকে স্বাগত। আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি নিয়ে, রাজনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করবার চেষ্টা করি। আমরা সমসাময়িক আলোচিত বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা মূলত আলোচনা করতে চাই অনৈক্য কোথায়। আমরা ছাত্র সংগঠনের ছাত্রনেতাদের যে ঐক্য, সেটি এখন নতুন করে আবারও প্রশ্নের মুখে জানিয়ে কথা হচ্ছে। আমরা দেখেছি যে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রলীগ বাদে সবার মধ্যে যে ঐক্য ছিল, সেটি আসলে এই সময়ে এসে সেই ঐক্য কতটা রয়েছে। আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলছি, তখন আসলে ছাত্র নেতাদের যে সংগঠন, আমরা দেখেছি যে ২৮টির মতো সংগঠন, ছাত্র সংগঠন যে বৈঠক করেছে, সেখানে কিন্তু বেশ কিছু ছাত্র সংগঠনকে ডাকা হয়নি। এসব নিয়ে আসলে আমরা আজকে কথা বলতে চাই যে অর্থাৎ ঐক্য এবং অনৈক্যের জায়গাটি কোথায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আরও অতিথিকে আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো। আমরা এই মুহূর্তে মাহির শাহরিয়ার রেজা রয়েছেন, সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা মাহির শাহরিয়ার যে বিষয়টি নিয়ে আসলে আজকে আলোচনা করতে চাই, অর্থাৎ ঐক্যের জায়গাটি নিয়ে যদি আমরা একটু আলোচনায় আসি, যে ছাত্রদলের যে মতবিনিময় সভা, সেখানে আমরা দেখেছি যে ২৮টি ছাত্র সংগঠন সেখানে দাওয়াত পায়নি, ছাত্র শিবির দাওয়াত পায়নি, বৈষম্য বিরোধীরা দাওয়াত পাননি অনেকেই। তো সেই জায়গাটি নিয়েই আসলে এই প্রশ্নটি উঠেছে যে কোথাও কি মনে করছেন যে অর্থাৎ আমরা ৫ই আগস্টের আগে যে একটা পরিবর্তিত বাংলাদেশ, যে আকাঙ্ক্ষা থেকে আসলে আমরা শুরু করেছিলাম, যে ঐক্যের জায়গাটি ছিল, সেটিতে আসলে চির ধরেছে অথবা ছন্দপতন হচ্ছে? জি, ধন্যবাদ। দেখুন, গতকাল সম্ভবত গত পরশু বা জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকে একটি সভা অনুষ্ঠিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমন্ত্রণ জানানো হয়নি। এটিকে আসলে আমরা অনৈক্যর জায়গা থেকে বিবেচনা করি। এটি ছাত্র দলের সাংগঠনিক সিদ্ধান্তের জায়গা, তাদের নীতিগত সিদ্ধান্তের জায়গা, তারা কাকে আমন্ত্রণ করবেন বা না করবেন। আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু সবসময় ছাত্রদের যে ঐক্য, সেটির পক্ষে আমরা আওয়াজ তুলেছি, আমরা কথা বলেছি এবং আমরা সেটি জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা সেই আলাপটি রেখেছি এবং এখনও আমরা বলছি। শুধুমাত্র আমাদের দুটি জায়গায় আমরা কথা বলেছি, যেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির, সেটি নিয়ে আমাদের আপত্তির জায়গা রয়েছে। কারণ জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত হয়েছে এবং তিনি, আপনি জানবেন যে হাজারো ছাত্র জনতার তিনি খুনি, সুতরাং তার বিচার নিশ্চিত হওয়া জরুরি এবং সেই কারণে সেই সন্ত্রাসী সংগঠন হিসেবে আমরা ছাত্রলীগকেও পরবর্তীতে নিষিদ্ধ হয়েছে, আমরা সেটি দেখেছি। আমরা বলছি যে ১৯৭১ সালে যেই ছাত্র সংগঠনটি গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল এবং যেই ছাত্র সংগঠনটি পরবর্তীতে একটি সুদীর্ঘ সন্ত্রাসের ইতিহাস রয়েছে, আমরা সেই ছাত্র সংগঠনের বিপক্ষে। আমরা সেই ছাত্র সংগঠনটিকে, আমরা এই যে জাতীয় ছাত্রদের যে ঐক্য, আমরা মনে করি সেটি, এই ছাত্র সংগঠনটি আসলে ছাত্রদের ঐক্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন তার সন্ত্রাসের জন্য, তার এই হত্যায় সামিল হওয়ার জন্য। ছাত্র শিবির তো একই দোষে দুষ্ট, বাংলাদেশের মুক্তি সংগ্রামে তারা গণহত্যার সাথে জড়িত। কিন্তু একটু যদি বলি যে এখন তো তারাই সব থেকে বেশি সামনে, কেউ কেউ বলছেন যে তাদের সেই দলটি এখন এই মুহূর্তে সব থেকে বেশি সক্রিয় ভূমিকা রাখছে, সক্রিয় অবস্থানে রয়েছে। সেটি আলোচনা, তাদের আইনগত নিষেধাজ্ঞাও নেই। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিবির সাংগঠনিকভাবে অংশগ্রহণ করেছে, সামনে এসেছে, এরকমটি আমরা কিন্তু কোথাও দেখি নাই। এবং আরেকটি বিষয় ছাত্র শিবিরকে নিয়ে, যেমন জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বন্ধের কিন্তু একটি আলোচনা তৈরি হয়েছে এবং সেই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন বা পরবর্তীতে সেই আন্দোলনগুলোতে যারা নেতৃত্ব দিয়েছেন, আমরা দেখতে পেয়েছি যে যখন ইসলামী ছাত্র শিবির তারা বিভিন্ন ক্যাম্পাসে তাদের যে কমিটি তারা আত্মপ্রকাশ করেছে, সেই ইসলামী ছাত্র শিবিরের নেতারাই কিন্তু এই ধরনের আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন এবং ইসলামী ছাত্র শিবিরের কমিটিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই কিন্তু ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার যেই আলাপটি ছিল ক্যাম্পাস জুড়ে, সেটি কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে। সুতরাং ছাত্র শিবিরের উপরে আসলে ছাত্রদের আস্থা রয়েছে, আমরা এটি মনে করছি না। জি, আমি একটু যদি আসি যে সেক্ষেত্রে এখন আসলে সব মিলে যে রাজনৈতিক পরিস্থিতি, সার্বভৌমত্ব বা পরিবেশ, সার্বিক পরিবেশকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? সরকারের তো ৪ মাস হতে যাচ্ছে। জি, সরকারের ৪ মাস হতে জানা, আগামীকাল সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ৪ মাস পূর্ণ হবে। জি, আমরা যে আশাটি করেছিলাম এই অন্তর্বর্তী সরকারের কাছে, যে শেখ হাসিনা সরকারের সময়ে যে দুর্বিষহ জীবনযাত্রা আমরা দেখেছি আমাদের জনগণের, আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের উপর নির্যাতন চালানো হয়েছে রাজনৈতিক কর্মীদের উপর, সেটি তো সত্য, অবশ্যই সর্বৈব সত্য। এর বাইরে সাধারণ জনগণ যাদের রাজনীতির সাথে সেরকম সংযোগ ছিল না, আমরা দেখেছি তাদের জীবনযাত্রা কীরকম দুর্বিষহ হয়ে উঠেছিল। সাধারণ পণ্যের যে দাম আমরা দেখেছি, দ্রব্যমূল্যের যে দাম, সেটি লাগাম ছাড়া হয়ে গেছিল। আমরা আশা করেছিলাম যে যেহেতু শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, বাজার সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ করতেন, শেখ হাসিনার গুটি কতক মন্ত্রী, তারা বিদায় নিয়েছেন। সুতরাং এই বাজার সিন্ডিকেটটি ভেঙে যাবে এবং
যে পণ্যের যেই দাম সেটি জনগণের নাগালের ভেতরে চলে আসবে, কিন্তু আমরা 4 মাসে কিন্তু সেটি এখনো পর্যন্ত আমরা দুঃখজনকভাবে এখনো পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। একই সাথে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে, কিন্তু এখনও আমরা দেখলাম যে গত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারকে ঘিরে একটি অরাজক পরিস্থিতি সারা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে এবং দুটি সম্প্রদায়ের মানুষ মুখোমুখি অবস্থান নিয়েছেন। আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের ঘটনা আসলে অনাকাঙ্ক্ষিত। সরকারকে আসলে এই ধরনের যে কোনো ধরনের উস্কানিমূলক যেন কর্মকাণ্ড সেটি প্রতিহত করতে তাদের শক্ত অবস্থান গ্রহণ করা প্রয়োজন। একই সাথে যেটি বলছেন যে আমরা মনে করছি যে সরকার নানামুখী সংস্কারের কথা বলছেন, অবশ্যই সংস্কার করতে হবে। একটি 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তিনি যে জঞ্জাল রেখে গিয়েছেন সেটি সরানো আসলে খুবই জরুরি আমরা মনে করছি, কিন্তু সংস্কারটি কিভাবে হবে, কি সংস্কার করবেন, কিন্তু 4 মাসেও কিন্তু এই রূপরেখাটি কিন্তু জনগণের সামনে অন্তর্বর্তীকালীন সরকার তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। সুতরাং আমরা অনতিবিলম্বে দাবি জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের সংস্কার করবেন। আমরা মনে করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি হতে থাকবে, নানামুখী সংস্কার হবে একটি দেশে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের হাতে নিশ্চয়ই সেই সকল সংস্কার করার মতো সময় নিশ্চয়ই থাকবে না। তাকে নির্বাচন দিতে হবে এবং একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার ভার দিয়ে যেতে হবে। সুতরাং তারা কি ধরনের সংস্কার করতে চান সেটি খুবই দ্রুত সময়ের ভেতরে জনগণের সামনে কিন্তু তুলে ধরা প্রয়োজন বলে আমরা মনে করি। জি নিশ্চয়ই। আমরা আরেকটি প্রশ্ন যদি করি যে ছাত্র দলের এই আহ্বানে আপনারা গিয়েছেন, অনেকগুলো রাজনৈতিক দল অর্থাৎ রাজনৈতিক দলের ছাত্র সংগঠন 28টি, সেখানে আমরা ছাত্র শিবিরকে যে কারণগুলো বলছিলেন, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও কিন্তু সেখানে ডাকা হয়নি। সেইটা কি একটা প্ল্যাটফর্ম বা যেতে পারত, বা সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে? জি, প্রথমেই যেটি বলে রাখি যে ছাত্র দলের ডাকে যেই মানে আলোচনা সভাটি হয়েছে সেখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপস্থিত ছিল না, এবং বৈষম্য বিরোধী ছাত্র শিবিরকে তারা ডাকেন নাই, ইসলামী ছাত্র শিবিরকে তারা ডাকেন নাই, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও তারা আমন্ত্রণ জানান নাই। শিবিরের ব্যাখ্যাটি আমরা দিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছাত্রদল কেন ডাকেন নাই এটি ছাত্রদল নেতারা ভালো বলতে পারবেন, কিন্তু আমরা মনে করি আমরা যেই দাবিটি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানিয়ে এসেছিলাম যে আন্দোলন সফল হওয়ার পরে যেহেতু একটি আন্দোলনের প্ল্যাটফর্ম এবং আন্দোলনের প্ল্যাটফর্মে দলমত নির্বিশেষে সকল ছাত্র সমাজে একটি বৃহৎ অংশ এখানে সন্নিবেশিত হয়েছিল, এবং ছাত্র দলের নেতাকর্মী ছিলেন, ছাত্র ইউনিয়ন ছিলেন, অপরাপর ছাত্র সংগঠন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু ছিলেন। আমরা বলেছিলাম যে এই প্ল্যাটফর্ম যদি দীর্ঘায়িত হয়, এই প্ল্যাটফর্মটি একটি গুটিকতক মানুষের কাছে কুক্ষিগত হয়ে যাবে এবং জনসাধারণের কাছে যে এর গ্রহণযোগ্যতা, দীর্ঘদিন পর ছাত্রদের উপর যে আস্থা জনগণ ফিরে পেয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে লোপ পাবে, এবং আমরা তাই দেখছি যে ধীরে ধীরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর থেকে জনগণের আস্থা কিন্তু হারিয়ে যাচ্ছে। তাদের কর্মকাণ্ড কি প্রশ্নের মুখে পড়ছে মনে করেন, যে তারা আসলে যে কাজগুলো করছে সেটি অনেক ভুল কাজ করছে অনেক সময়? দেখুন, মোটা দাগে তারা এখন একটি ছাত্র সংগঠনের রূপান্তরে, আমরা বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন একটি ছাত্র সংগঠনের রূপান্তরের পথে তারা এগোচ্ছেন। তারা হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক করে একটি কমিটি তারা ঘোষণা করেছেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় কিন্তু তারা কমিটি দিচ্ছেন। সুতরাং এটি আর একটি তারা যে দাবি করছেন যেটি একটি শুধুমাত্র প্ল্যাটফর্ম, আন্দোলনের প্ল্যাটফর্ম, তা আন্দোলন তো শেষ হয়ে গেছে, আন্দোলন প্ল্যাটফর্মের কার্যকারিতা এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা রাজনীতি করতে চাইলে তাদেরকে স্বাগতম, তারা নতুন ছাত্র সংগঠন করে সে রাজনীতি তারা করতে পারতেন, কিন্তু তারা এই প্ল্যাটফর্মকে ঘিরে কী ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে করতে চাচ্ছেন সেটি এখনও পর্যন্ত কিন্তু ছাত্র সমাজের কাছে বা দেশের জনগণের কাছে কিন্তু পরিষ্কারভাবে তারা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। জি, মাহির সাহের যে আমরা এইরকম এই প্রশ্নগুলোর উত্তর আসলে আরও সুনির্দিষ্ট করে পাবো। ছাত্রদলের সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছেন, নাসিরউদ্দিন নাসির, কিছুক্ষণের মধ্যেই তিনি পথে আছেন আসলে। একই সঙ্গে আব্দুল হান্নান মাসুদ আসবেন, প্রধান সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের কাছ থেকেও নিশ্চয়ই এই ব্যাখ্যাগুলো আমরা জানবো। তার আগে আমরা একটা বিরতি থেকে ফিরে আসি, বিরতি থেকে ফিরে এসে এসব বিষয় নিয়ে আরও কথা বলবো। দর্শক, আড়াইসিএল গণতন্ত্রে কথা বলছি অনৈক্য কোথায়, অর্থাৎ ছাত্র সংগঠনগুলোর মধ্যে সার্বিকভাবে জাতীয় ঐক্যের বিষয় নিয়ে আমরা কথা বলবো একটা বিরতির পর। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আড়াইসিএল গণতন্ত্রে আজকে আমরা কথা বলছি ছাত্র সংগঠনগুলোর ঐক্য অনৈক্য নিয়ে। আমরা সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে দুজন অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন মাহির শাহরিয়ার রেজা, সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল, স্বাগত জানাচ্ছি নাসিরউদ্দিন নাসির। আমরা যে আলোচনায় ছিলাম যে ছাত্র সংগঠনগুলোর ঐক্য নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, কোথাও কোথাও একটু অনৈক্যের জায়গাও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা ছাত্র সংগঠনগুলোর সবার মধ্যে
মধ্যে যে ঐক্যটা লক্ষ্য করেছি সেটি 5 আগস্ট পরবর্তী এই পরিবর্তিত বাংলাদেশে এসে সেটি লক্ষ্য করা যাচ্ছে না। তার একটি বড় উদাহরণের জায়গা যদি তৈরি করা যায়, সেখানে আমরা দেখেছি ছাত্রদলের যে মতবিনিময় সভা আপনারা করেছেন কাটাবনে, সেখানে 28টি ছাত্র সংগঠনের মধ্যে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে কেউ দাওয়াত পাননি, এবং ছাত্র শিবির, যেটি নিয়ে আসলে আমাদের ছাত্র ইউনিয়নের সভাপতি কিছুক্ষণ আগে বলছিলেন, সেই জায়গাটি নিয়ে একটু ব্যাখ্যা করবেন কিনা, যে কোথাও কি আসলে অনৈক্য আসলে তৈরি হচ্ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে? না, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা অনৈক্য রয়েছে সেরকম বিষয়ে আমরা আসলে ভাবছি না। আপনি জানেন যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের অনেকগুলো সংস্কার কমিশন হয়েছিল। বিশেষ করে আমরা যদি বলি তাহলে হচ্ছে যে সংস্কার কমিশনগুলোতে ছাত্র প্রতিনিধি যেটি একজন করে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং বিশেষায়িত অনেকগুলো প্রতিষ্ঠান সেখানেও ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছিল। এবং আমি যদি ভুল না করি তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রশাসকে একজন করে প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছিল, যেটি ছাত্র প্রতিনিধি। কিন্তু এটি আমরা অত্যন্ত উদ্বেগের সহিত লক্ষ্য করলাম, সেটি হচ্ছে শুধুমাত্র একটি বৈষম্য বিরোধী একটি ছাত্র আন্দোলন, যেটি আমরা যে ছাত্র আন্দোলনের জুলাই আগস্টে আমরা ওনাদের নেতৃত্বে আসলে আন্দোলন করেছিলাম, সেই শুধু একটি প্ল্যাটফর্ম থেকে ছাত্র প্রতিনিধি নেওয়া হয়েছিল। এবং সামগ্রিকভাবে আমাদের মনে হয়েছে যে শুধুমাত্র একটি প্ল্যাটফর্মকে কেন্দ্র করে অথবা একটি পক্ষকে অতিমাত্রিক ক্রেডিট দেওয়ার কারণে বাকি ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের যে অস্থিরতা সেটি আমরা লক্ষ্য করেছি। এবং সেজন্য আপনি দেখেছেন যে গত 2-3 দিন আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখন যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন, ওনার সাথেও ছাত্র প্রতিনিধি দেখা করেছিলেন। সেখানেও শুধুমাত্র বৈষম্য বিরোধী ওই প্ল্যাটফর্ম থেকে প্রতিনিধিরা দেখা করেছেন। সামগ্রিক প্রক্রিয়ার অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যারা গত 15.5 বছর ধরে এই প্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রায় বাংলাদেশের 28টি ছাত্র সংগঠন সেখানে তাদের এখনকার যে পরিস্থিতি সেখানে তারা তাদের মতামত তুলে ধরেছেন। বিশেষ করে ক্যাম্পাসের পরিস্থিতি, আমাদের পার্শ্ববর্তী একটি দেশ বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সেগুলো কিভাবে ছাত্র সমাজ প্রতিহত করতে পারে, এবং বাংলাদেশের বিপক্ষে ভারতীয় মিডিয়া যেরকম মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, সামগ্রিকভাবে আমরা আসলে আলাপ আলোচনা করেছি। সেই আলাপ আলোচনায় যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদেরকে নিয়ে আলাপ আলোচনা হয়েছে, সুতরাং আমরা সেজন্য তাদেরকে আসলে আমন্ত্রণটি জানাইনি। সুতরাং তাদের সাথে আমাদের মৌলিকভাবে কোনো মতবিরোধ নেই। আমরা বিশ্বাস করি পরবর্তী যে কোনো আলোচনাতে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো, অথবা তাদের আমন্ত্রণে আমরা হয়তো যেতে পারি। এর বাইরে আরেকটি ছাত্র সংগঠনের কথা হয়তো যেটি গণমাধ্যমে সেটি আমরা দেখেছি যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেছেন একটি ছাত্র সংগঠন যারা গত 15.5 বছর ধরে একটি গোপন ছাত্র সংগঠন হিসাবে পরিচিতি ছিল, যারা 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে তারা আত্মপ্রকাশের রাজনীতি করেছিল। কিন্তু আমরা যদি দেখি তাহলে আমরা দেখব 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে বিরাজনীতি করার জন্য যারা বিভিন্ন মানববন্ধন করেছেন, অথবা আরো যদি স্পেসিফিক করে যদি বলি তাহলে হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে ছাত্র রাজনীতি থাকতে পারবে না যেরকম এক ধরনের আওয়াজ তুলেছিল, আমরা পরবর্তী সময়ে দেখেছি সেই যারা এই মানববন্ধন আয়োজন করেছে তারা ওই গোপন সংগঠন যারা গত 15.5 বছর ধরে রাজনীতি করেছে। সুতরাং সেই সংগঠনকে যদি আমরা আমন্ত্রণ জানাই তাহলে এটির অর্থ দাঁড়াবে যে একটি যে রাজনীতি বন্ধ করার যে এক ধরনের পায়তারা, সেই পায়তারাকে আপনি প্রাসঙ্গিক করে তুলবেন। সেজন্য আমরা সেই সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানাইনি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এই গোপন সংগঠনের সেই রাজনীতিকে সন্দিহানভাবে মনে করছে, এবং সাধারণ শিক্ষার্থীদের যে ঐক্যবদ্ধের যে একটি অংশীদার সেই সংগঠনটি সেটি পূরণ করতে পারছে না বলে আমরা আসলে তাদেরকে আমন্ত্রণ জানাইনি। আচ্ছা, আমরা অনেক ধন্যবাদ আপনার কাছে আসবো। আমরা ছাত্র ইউনিয়নের সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন মাহির শাহরিয়ার, আপনার কাছেও একই প্রশ্ন আসলে করতে চাই যে বৈষম্য বিরোধীরা ধারাবাহিকভাবে গণতান্ত্রিক চর্চা থেকে সরে গেছে, এরকম একটি কমেন্ট এসেছে আপনাদের আলোচনায়। সেখানে আমি যদি কোড আনকোড করে বলি, সমন্বয়ক সালমান সিদ্দিকী তিনি এরকম একটি মন্তব্য করেছেন, গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে সব ছাত্র সংগঠনই ছিল, কিন্তু সেটি তারা যে অঙ্গীকার করেছিল তিনি বলেছেন যে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেবে, কিন্তু দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে আপনি যে কথাটি বলছিলেন সব মিলে আপনার কাছে একটু জানতে চাইব যে তার মানে কি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আপনাদের একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে, এবং যে কথাটা যে অনৈক্যের প্রশ্নটি আসলে উঠে এসছে, অর্থাৎ এক ধরনের অনৈক্যের জায়গাটি আরও বেশি জোরালো হয়ে আসছে কিনা? জি, ধন্যবাদ। প্রথমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেটিতে আমরাও সংযুক্ত ছিলাম, সুতরাং তাদের সঙ্গে রাজনৈতিকভাবে কিন্তু তারা যেহেতু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেখানে যেই থাকতো সেটার নাম যদি XYZ হতো সেটিও কিন্তু সামনে থাকতেন, এটাই স্বাভাবিক। জি,
যেটি আমাদের সাথে তাদের সাংগঠনিকভাবে কোনো দূরত্ব আমরা রাখি নাই বা আমাদের সেই সময় ছিল না। আমরা নিবিড়ভাবে আন্দোলনের সময় তাদের সাথে যোগাযোগ রক্ষা করেছি এবং সে আন্দোলন সফল করতে আমরা আমাদের নিজস্ব কর্মসূচির বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আহত যে কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচিগুলোতে আমরা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছি। যেটি পূর্বেই বলেছি, যেহেতু আমরা মনে করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি এটি অনেক সংগঠনের বা অনেক মতের শিক্ষার্থীদের মিলিত রূপ, সুতরাং আন্দোলন পরবর্তী সময়ে যে যার ছাত্র সংগঠনই কিন্তু ফেরত দিয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র দলের তাদের কর্মসূচিতে ফেরত গিয়েছেন, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা তাদের কর্মসূচিতে ফেরত গিয়েছেন, অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা তাদের কর্মসূচিতে ফেরত গিয়েছেন। আমরা মনে করেছিলাম যে এই প্ল্যাটফর্মটি এই সময় বন্ধ হয়ে যাওয়াটা জরুরি ছিল, কারণ আমি যে পূর্বেও যেটি বলেছি যে এই প্ল্যাটফর্মটি যতদিন সামনে এগোবে এবং এই প্ল্যাটফর্মে যে কথাগুলো আসছে যে অন্যান্য ছাত্র সংগঠনকে পাশ কাটিয়ে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন, সুতরাং কিন্তু তারা কিন্তু বিতর্কের সম্মুখীন হচ্ছে এবং জনতার কাছে জনগণের কাছে তারা একটা আস্থার সংকট কিন্তু জনগণ তৈরি হচ্ছে তাদের উপরে। কেন আপনাদের দেখা করতে অসুবিধা কোথায়? আপনারাও তো চাইলে দেখা করতে পারেন। এখানে আমি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার প্রেস নোট যেটি দেওয়া হয়েছিল ওনার দপ্তর থেকে, সেখানে লেখা হয়েছে যে ছাত্র প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আমাদের এই জায়গাতে এক ধরনের আপত্তি রয়েছে, কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তো পুরো বাংলাদেশে ছাত্র প্রতিনিধিত্ব করছেন না, এটি তো আপনি জানেন। কারণ বাংলাদেশে অনেকগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে, যাদের দীর্ঘ ইতিহাস রয়েছে স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের একদম পাড়া মহল্লা থেকে শুরু করে শহরাঞ্চলে প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী রয়েছে, সমর্থক রয়েছে, নেতা রয়েছে। সুতরাং এরকম একটি ছাত্র সংগঠন সহ বাংলাদেশের আরও অনেক বড় বড় ছাত্র সংগঠন রয়েছে, বিশেষ করে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন সহ ইসলামিক দলগুলো। প্রত্যেকটি ছাত্র সংগঠন তো পুরো ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে। সুতরাং আপনি প্রেস নোটে লিখেছেন যে ছাত্র প্রতিনিধির সাথে সাক্ষাৎ, কিন্তু সেটি শুধুমাত্র একটি স্পেসিফিক ছাত্র সংগঠন থেকে আপনি তাদেরকে দাওয়াত করে তাদের সাথে দেখা করেছেন। এটি এই জায়গাতে আমাদের আপত্তি রয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতেই পারেন, এই নিয়ে আমাদের কোনো সেখানে লিখতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু আমরা এজন্য বলছি না যে আমাদেরকে কেন দাওয়াত দেওয়া হয়নি, সেজন্য আমাদের আক্ষেপ না, কিন্তু আপনার প্রেস নোটের যে শব্দ চয়ন সেই জায়গাতে আমাদের আপত্তি রয়েছে। জি, নিশ্চয়ই। আমরা এখন যে পরিস্থিতি সামগ্রিকভাবে এই যে অনৈক্য তৈরি হওয়া, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্রদের বিভিন্ন বিষয় নিয়ে কর্মকাণ্ড নিয়ে আপনাদের যেমন প্রশ্ন, অনেকেই নানা মহল থেকে নানা রকম তর্ক বিতর্ক বা প্রশ্নগুলো তৈরি হচ্ছে। সার্বিকভাবে তো আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি, বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি, চাওয়ার জায়গাটি তো সবার এক ছিল। তো সেটাই যদি হয়, সেখানে আসলে আপনাদের সহযোগিতার জায়গাটা, সহযোগী মনোভাবের জায়গাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সরে এসছেন কিনা? জি, ধন্যবাদ। দেখুন, প্রথমে যেটি বলা হচ্ছে যে আপনি বললেন যে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন দেখে আমরা আন্দোলনে এসেছি, তো আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পরে যারা দীর্ঘ 15 বছর ধরে এই স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আন্দোলন তারা করে এসেছেন, রাজপথে যারা নির্যাতিত হয়েছেন, তাদেরকে প্রাধান্য দিয়ে কিন্তু যেই সংস্কার কমিশনগুলোর কথা হয়েছে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবশ্যই তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে, তাদেরকে আমরা সেই জন্য সাধুবাদ জানাই, তাদের অভিনন্দন জানাই। কিন্তু এই যে সংস্কার কমিশনগুলো হচ্ছে, তো সেখানে কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন থেকেও কিন্তু প্রতিনিধি সেটা রাখা যেতে পারতো, আমরা রাখা যায় নাই। সেজন্য আমরা কিন্তু আমরা প্রতারিত মনে করছি না নিজেদের। কিন্তু এই যে বৈষম্যটা কিন্তু বলছেন যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে চাচ্ছেন, তো এইখানেই তো বৈষম্য হয়েছে। সংস্কার কমিশনে আপনি অন্যান্য ছাত্র সংগঠন বা তাদের তো নিজস্ব ভাবনা, নিজস্ব কর্মসূচি রয়েছে, এবং যেহেতু তারা এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং প্রত্যেকটি ছাত্র সংগঠনই নিশ্চয়ই ক্রিয়াশীল ছাত্র সংগঠনই তারা গণতান্ত্রিক রূপান্তরে বিশ্বাস করছেন, সুতরাং তাদের যে মতামত আমরা মনে করছিলাম যে সেটি প্রধান উপদেষ্টা তিনি আমাদের আলাদাভাবে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বসতেই পারেন, নেতা আমাদের কোনো আপত্তি নেই, তিনি তাদের সাথে আলাদাভাবে বসতে পারেন, বারংবার বসতে পারেন, প্রতিনিয়ত বসতে পারেন। কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনের মতামত, তাদের চিন্তাভাবনা, বাংলাদেশ বিনির্মাণে তারা কি ধরনের ভূমিকা রাখতে পারেন, সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঠিক করে দেবেন না। সেটি প্রত্যেকটি ছাত্র সংগঠন তাদের জায়গা থেকে, জায়গা থেকে সেই প্রস্তাবটি রাখতে পারেন। সেই প্রস্তাব কতটুকু বাস্তবায়নযোগ্য, কতটুকু তারা গ্রহণ করবেন, সেটি তাদের পলিসিগত জায়গা। কিন্তু আমাদের আলোচনা গ্রহণের জন্য কিন্তু আমাদেরকেই ডাকতে হবে, সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের প্রস্তাব তারা গ্রহণ করবেন, সেটি আসলে কিন্তু যুক্তিযুক্ত নয়। জি, আমরা নাসিরউদ্দিন নাসির আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাইব, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে ছাত্র শিবিরকে ডাকা হয়নি, সেটার বিষয়ে একটা ব্যাখ্যা আপনারা দিয়েছেন। যদিও আমরা দেখেছি যে তারা এই মুহূর্তে সব থেকে সামনে থাকার চেষ্টা করছে, তাদের অ্যাক্টিভিটি আমরা অনেক জোরালোভাবে তারা আওয়াজ তুলছেন।
বা তাদের যে মূল দল সেটি সংগঠন জামায়াত ইসলাম, তাদেরকেও আমরা দেখছি মাঠে অনেক বেশি সক্রিয়। সেই দলটির সংগঠনকে আপনারা ডাকেননি। এই বিষয় নিয়ে আমার একটি সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে, সেটার উত্তর আপনার কাছে নিব, তবে আরেকটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আড়াইসিএল গণতন্ত্রে আমাদের সঙ্গে ছাত্র প্রতিনিধি রয়েছেন দুজন, আরও একজন যুক্ত হবেন। আমরা ছাত্রদের অনৈক্য নিয়ে কথা বলছি, ঐক্য অনৈক্যের জায়গাগুলো নিয়ে আরও কথা বলবো আরেকটা বিরতির পর। আশা করি সাথে থাকবেন। দর্শক, সবাইকে আরও একবার স্বাগত আড়াইসিএল গণতন্ত্রে। সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা আজকে কথা বলছি ছাত্র রাজনীতি, ছাত্রদের অনৈক্য কোথায়, এই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করছি। আমরা আজকে আমাদের সঙ্গে তিনজন এই মুহূর্তে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমরা পেয়েছি আব্দুল হান্নান মাসুদকে, প্রধান সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বাগত জানাচ্ছি আব্দুল হান্নান মাসুদ। দেরিতে হলো আপনাকে পেয়েছি। আমাদের সঙ্গে আছেন নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল। সাথে আছেন মাহির শাহরিয়ার রেজা, সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের তিনজনকেই স্বাগত। আমরা বিরতির আগে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আব্দুল হান্নান মাসুদ, আমরা আসলে মূল আলোচনার যে জায়গাটি ছিল যে আমরা ছাত্র দলকে দেখেছি, তারা 28টি ছাত্র সংগঠন নিয়ে সেখানে একটা বৈঠক করেছে। সেখানে একটা প্রশ্ন ছিল, সেখানে ছাত্র শিবির দাওয়াত পায়নি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তার ব্যাখ্যাটি তিনি দিয়েছেন। আপনারা মনে করেন কিনা ছাত্রদের সাথে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি প্রশ্নবিদ্ধ হচ্ছে মানুষের কাছে অথবা ছাত্র সংগঠনগুলোর কাছে, অর্থাৎ ছাত্রদের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা, অথবা মানুষের কাছেও প্রশ্ন তৈরি হচ্ছে যে ক্ষমতা অথবা লোভ, এই ধরনের বিষয়গুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। এই আলোচনাগুলো তৈরির সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন কিনা? ধন্যবাদ জানাচ্ছি, দেরিতে আসার জন্য দুঃখ প্রকাশ করছি। যে কথাটা বললেন আগে, তো ভাইয়েরা কি বললো, কিসের ব্যাখ্যা, কেমন ব্যাখ্যা দিল আমার তো না। তবে বিষয়টা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো গতানুগতিক ছাত্র রাজনীতি কোনো ছাত্র সংগঠন না, সেই কারণে হয়তো ওনারা দাওয়াত দেন না, আমরা এটাকে নেগেটিভলি দেখছি না। তবে একটা জায়গায় বিষয় হচ্ছে, যদি আপনার মানে একটা উদ্দেশ্য নিয়ে যদি বিভাজনের চেষ্টা হয়, একটা উদ্দেশ্য নিয়ে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আপনার কাঠগড়ায় দাঁড় করাতে হয়, তাহলে এটা যে কেউ পারবে, আপনিও পারবেন, অন্য কেউ পারবে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমি মনে করি এখানে বাধা হচ্ছে দুইটা। এক হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে নতুন ছাত্র রাজনীতির নতুন রূপরেখা তৈরি হইতে হবে, যেটা 90 পরবর্তী যে গণরুম গেস্টরুম কেন্দ্রিক দখলদারির যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি আর থাকতে পারবে না। এটা নিয়ে আলাপ আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল সহ ছাত্র ইউনিয়ন সহ সকল ছাত্র সংগঠনকে আহ্বান করেছে, যেহেতু এই প্ল্যাটফর্মের নেতৃত্বেই গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানের একটি কথা ছিল যে হচ্ছে লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতি। তো আমরা সেই লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতি কেমন হবে সকলের সাথে আলাপ আলোচনা করে একটি রূপরেখা তৈরি করতে, কিন্তু সেই রূপরেখাকে বাইপাস করে তখন যখন হচ্ছে গতানুগতিক সেই 90 পরবর্তীতে দখলদারিত্ব ছাত্র রাজনীতি করে আসা রাজনৈতিক দলগুলো যদি এর বাইরে গিয়ে রূপরেখা তৈরি, বাইরে গিয়ে যখন বলে যে হচ্ছে না আমরা বসতে চাচ্ছি না বা বসতেছি না, তখন আমাদের কাছে প্রশ্নবোধক চিহ্নটা আমাদের আসে, এখনো কি সেই 90 পরবর্তী সেই ছাত্র রাজনীতিকে চলমান রাখতে চাচ্ছে ক্যাম্পাসে? আরেকটি বিষয় হচ্ছে, যখন আমরা বলছি হচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি লাগবে, ছাত্র সংসদ চালু করতে হবে, যেহেতু গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্ররাই সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে উপনীত হয়েছে, সুতরাং ছাত্র সংগঠনগুলো আমরা সবাই মিলে আলাপ আলোচনা করে কিভাবে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি করা যায় সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এখন হচ্ছে সবাই মিলে আসেন, আলাপ আলোচনা করে কতদিনের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করা যায় সেটা নিয়ে আমরা কথা বলি। কিন্তু সেখানেও সাড়া না দিয়ে এটাতে একটা বাধা আমাদের মনে হচ্ছে, প্রশ্নবোধক চিহ্ন জেগেছে যে হচ্ছে কেন ওনারা আসলেন না, কেন আলোচনা করতে বসলেন না, যে হচ্ছে সবাই মিলেই তো আমরা চেয়েছি যে এটা করতে। কিন্তু পরবর্তীতে যখন বলা হয় যে এই মুহূর্তে আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই না তাড়াহুড়া করে, তাহলে হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে যেভাবে বিভিন্ন প্রশ্ন রেখে, বিভিন্ন অভিযোগ রেখে ছাত্র সংসদ নির্বাচনকে প্রায় 28 বছরের জন্য বন্ধ করে রাখা হয়েছিল, সেই প্রক্রিয়ার দিকে ধাবিত হচ্ছে ছাত্র সমাজ। এটা নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরা মনে করি ছাত্র সংগঠনগুলোকে অবশ্যই জায়গায় একমত হইতে হবে, অবশ্যই জায়গায় আসতে হবে, নতুনভাবে কীভাবে হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে আগামীর ছাত্র রাজনীতি কেমন হবে সেই রূপরেখা তৈরির জন্য সকলকে এক টেবিলে বসতে হবে। এক টেবিলে বসে অবশ্যই আলোচনা করতে হবে। যারা আলোচনা করবে না বা আলোচনা পথকে রুদ্ধ করবে, যে রূপরেখা তৈরি করার ক্ষেত্রে কথা বলতেও রাজি হবে না, তাহলে বুঝতে হবে যে এখানে আর যত ছোট ছোট ইস্যু ধরা হচ্ছে, যে এই ইস্যুর কারণে যাচ্ছি না, ওই ইস্যুর কারণে যাচ্ছি না, জাস্ট মেইন বাধাটা হচ্ছে ওই জায়গায় নতুন রাজনৈতিক ছাত্র রাজনীতির নতুন রূপরেখা চাচ্ছে না ছাত্র সংসদ নির্বাচন। ছাত্ররা যেটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছে যে হচ্ছে আমরা চাই না তাড়াহুড়ো করে ছাত্র রাজনীতি
ছাত্র সংসদ নির্বাচন হোক, তাহলে কবে হইতে পারে সেই রূপরেখাটা দেওয়ার জন্য তো বসা দরকার, কিন্তু সেটা নিয়েও আলোচনার জন্য প্রস্তুত না। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই দুইটা বিষয়ের জন্য রাখতেছে, এক হচ্ছে নতুন ভাবে ছাত্র রাজনীতির রূপরেখা তৈরি, আরেক হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের জন্য সকলের সাথে বসতে চাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকেও সাড়া দেয় নাই, আবার ওনারা বসার ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ডাকেন নাই যে হচ্ছে আপনারাও আসেন আমরা কথা বলি। তাহলে এই দুইটা ইস্যুকে বাইফেস করে কিভাবে গতানুগতিক সেই দখলদারিত্বের ছাত্র রাজনীতি চলমান রাখা যায়, আরেকটা অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে যে আলোচনা এসছে যে আপনারা বিভিন্ন জায়গায় অর্থাৎ জেলা পর্যায়ে জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘুরে ফিরে তারা থাকছেন সরকারে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, সেখানে অন্য ছাত্র সংগঠনকে রাখা হচ্ছে না। এইটাকে কিভাবে ব্যাখ্যা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে গণ অভ্যুত্থানের লেজিটিমেসি ধারণ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ছাত্র সংগঠনের, কিন্তু অন্যরাও তো আপনাদের প্ল্যাটফর্মে ছিল, ওনারা সকলে আমাদের প্ল্যাটফর্মে ছিল। প্ল্যাটফর্মে ছিল বলতে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল না, তারা তাদের জায়গা থেকে এই আন্দোলনের সাথে প্ল্যাটফর্মে ঘোষণা একাত্ম ছিল। এখনো যদি এসে বলে যে হচ্ছে ঠিক আছে আমরাও এখানে থাকতে চাচ্ছি, আপনাদের সাথে একই কর্মসূচি পালন করবে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একই কর্মসূচি পালন করছে না। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে সকলকে নিয়ে একই কর্মসূচি পালন করতে চাচ্ছে, সেই জায়গায় যখন ঐক্যমত্য নেই, আপনি যখন সেই জায়গায় আসবেন না, তখন কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীদেরকে যখন হচ্ছে বিভিন্ন জায়গায় রাষ্ট্রের কাজে ব্যবহার করার জন্য তাদেরকে ডাকতেছে, সেখানে আপনারা কিভাবে অংশগ্রহণ চাচ্ছেন? কারণ আপনারাও সাধারণ হয়ে আসতে হবে সকলের সাথে। এই প্ল্যাটফর্মের যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার আছে ততদিন বলেন যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে 5ই আগস্ট পূর্ববর্তী যেভাবে কাজ করছি এখন ঠিক একইভাবে একই কর্মসূচি পালন করবো, কিন্তু আপনার কর্মসূচি আলাদা, আপনার চিন্তা ভাবনা আলাদা, আপনার আলাপ আলোচনা আলাদা, উদ্দেশ্য আলাদা, কিন্তু চাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকে সবাইকে নিয়ে একসাথে এক জায়গায় মানে একই কর্মসূচি পালন করবে, ডেকে ডেকে তার কর্মসূচি পালন করা যাচ্ছে না। আমরা বলতে চাচ্ছি যে দুইটা সবচেয়ে বড় ইস্যু, এই ইস্যু তো অবশ্যই ছাত্র সংগঠনগুলো যারা আগামী ছাত্র রাজনীতি করতে চাচ্ছে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে, নতুন ভাবে ছাত্র রাজনীতির রূপরেখা তৈরি করতে হবে। যে ছাত্র রাজনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে 90 পরবর্তী সময়গুলোতে, এটার জন্য বসতে হবে। ছাত্র সংসদ অবশ্যই চালু করতে হবে। ছাত্র সংসদ বাধা হয়ে দাঁড়ালে আবার সেই পরবর্তীতে রাজনৈতিক সরকার এসে তার ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে হল দখল করবে, যেটা করে এসেছে, হল দখল করবে, আমরা জানি যে ইতিহাস সেটি রয়েছে। জি, অনেক ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ। আমরা এর পরেও প্রশ্ন থেকে যাই, তাহলে ঐক্যের জায়গাটি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? শেষ পর্যন্ত ওই এক জায়গায় যে হচ্ছে আমাদের নতুন ছাত্র রাজনীতির রূপরেখাই জন্য সবাই মিলে এক জায়গায় বসে সবাই মিলে রূপরেখা তৈরি করতে হবে, সবাই মিলে ছাত্র সংসদ দিয়ে দাবিত হতে হবে যে হচ্ছে শুধুমাত্র যে দল ক্ষমতায় থাকবে তারাই সবাই বসলে সেখানে তো ভিন্ন ভিন্ন মত আসবে, সেটা হবে না। সবাই বসে ভিন্ন মতকে একমতে কিভাবে আনা যায় সেটা নিয়ে বসতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা নাসিরউদ্দিন নাসির আপনার কাছে আসতে চাই এই বিষয় নিয়ে, যদি আপনি কিছু বলেন যে বিষয়টি আসলে শেষ পর্যন্ত আমরা ঐক্যের জায়গাটাই তো পৌঁছাতে পারছি কিনা। না, আমি তো স্পেসিফিকভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে জুলাই এবং আগস্টে আমরা যে আন্দোলন করেছি সেটি একটি আন্দোলনমুখী একটি নাম ছিল, সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটি আন্দোলনমুখী একটি কর্মসূচি থেকে এই নামটি ধারণ করা হয়েছিল এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি আস্তে আস্তে সেই প্ল্যাটফর্মটি কিছুটা রাজনীতির দিকে যাচ্ছে এবং আমরা এটিকে ইতিবাচকভাবে দেখছি। কারণ 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানই আসলে হয়েছিল বা জুলাই এবং আগস্টে মানুষ তার মত প্রকাশটি আসলে ঠিকভাবে করতে পারছিল না। আমরা যদি দেখি বাংলাদেশে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2014, 18 এবং 24 সাল, সেখানে যদি মানুষ ঠিকভাবে ভোট দিতে পারতো তাহলে জুলাই এবং আগস্টে খুনি হাসিনা এতগুলো মানুষকে নির্মমভাবে হত্যাকাণ্ড করতে পারতো না, কারণ মানুষের ভয় থাকতো, মানুষের ভোটাধিকারের ভয় থাকতো, পরবর্তী নির্বাচনের ভয় থাকতো। সুতরাং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে আমরা একদম ঐক্যের মধ্যেই রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 2টি মিটিং হয়েছিল 2টি মিটিংয়ে অংশগ্রহণ করেছে। গত লাস্ট যে মিটিংয়ে অংশগ্রহণ না করার কারণই হচ্ছে আমরা দেখেছি তার আগের দিন যে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকটি হয়েছিল সেখানে ছাত্র প্রতিনিধি নামকরণ করে শুধুমাত্র একটি পক্ষকে একক কর্তৃত্ব যে দেওয়া হচ্ছে সে বিষয়ে অন্য ছাত্র সংগঠনগুলো আসলে কি ভাবছে সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। সেখানে যেহেতু আলাপ আলোচনাটি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে, সেজন্য আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাইনি। এটি নিয়ে কোনো দ্বিধা বিভক্তি নেই। আমরা মনে করছি পরবর্তী যে কোনো কর্মসূচিতে ছাত্রদল একসাথে কাজ করতে পারবে, সেটি নয়। কিন্তু একই সাথে যেটি ছাত্র সংসদ নির্বাচন, আমরা যেটি বলেছি স্পেসিফিক, আমি যেটি বলেছি সেটি হচ্ছে আমরা দেখি 2019 সালে সর্বশেষ ডাকসু নির্বাচন
নির্বাচন হয়েছিল। আপনি দেখেছেন কিরকম ভোট ডাকাতি, ভোট কারচুপি হয়েছিল জাতীয় নির্বাচনে, যেরকম আগের রাতে ব্যালট পেপার ছিনতাই হয়েছিল, সর্বশেষ ডাকসুতে সেটি হয়েছিল। আমরা শামসুন্নাহর হল কুইটমন্ত্রী হলে আমরা এটি ভুলে যাইনি। আমরা যেটি দেখেছি সেটি আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশের কোনো ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা, বিশেষ করে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়াশীল কোনো কার্যক্রম পরিচালিত করতে পারেনি, খুনি সংগঠন ছাত্রলীগ ছাড়া। সুতরাং এখন 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে শিক্ষার্থীরা একটি স্বাভাবিক সময়ে উপনীত হয়েছিল, যে ট্রমাটাইজডের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা গিয়েছে। এখন শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরছে, তাদের ক্লাস যাবতীয় কার্যক্রমে রয়েছে। এখন 15.5 বছর ধরে বাংলাদেশের কোনো ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে তাদের যে সক্রিয় রাজনীতি সেটি শিক্ষার্থীদেরকে ধারণ করতে পারেনি। শিক্ষার্থীরা কোনোভাবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে স্বাভাবিক তারতম্য, অর্থাৎ ছাত্র ইউনিয়ন থেকে আমরা ভালো বা আমাদের থেকে ছাত্র ইউনিয়ন ভালো, শিক্ষার্থীদের মধ্যে এই যে তারতম্য করতে হবে, এই যে বোঝার সময়টুকু নিশ্চিত করে ছাত্র সংসদ নির্বাচনের কথা আমরা বলেছি। সেটি ওনারা তো দ্বিপাক্ষিক আলোচনা করে নিজেদের মত দিয়ে দিয়েছেন যে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, বিশেষ করে ডাকসু ইলেকশনের বিষয়। আমরা সেটি বলেছি, একটি শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে যে অন্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে ভালো খারাপ নিরূপণের সময়। এবং আপনি জানেন যে যে কোনো শিক্ষার্থী যখন সংসদ নির্বাচনের জন্য সময় চাচ্ছেন, তখন অন্তর্বর্তী সরকার যখন একটু তারা বলছেন যে একটা জাতীয় নির্বাচনের জন্য একটুখানি সংস্কারের জন্য সময় যাচ্ছিলেন, সেখানে তো আপনারা চাপ তৈরি করছেন। না, আমরা তো সংস্কার তো চলছেই, সংস্কার তো ইতিমধ্যে শুরু হয়েছে, সেখানে তো তাদেরকে সময় দিতে চাচ্ছেন না। সংস্কার প্রক্রিয়া তো এটি আগামী 2 বছর সেখানে বিএনপি থেকে বারবার চাপ, রাজনৈতিক দলগুলোর চাপ রয়ে গেছে। না, আমাদের কোনো চাপ নেই। সংস্কার প্রক্রিয়ার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে স্বাগত জানানো হয়েছে। সংস্কার চলমান প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। এটি তো কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুতির জন্য সময় চাচ্ছেন আর কি। জি, আমরা সময় শেষ দিকে আমরা আব্দুল হান্নান মাসুদ, আমরা মাহি শাহরিয়ার রেজার কথা শুনবো। আমরা অনুষ্ঠানের সময় একেবারে শেষ দিকে, যে শেষ পর্যন্ত আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ, ঐক্যের জায়গা দেখতে চাই, যে ছাত্র সেটি আসলে সবার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন কিভাবে আপনারা ছাত্ররা একসাথে করতে পারেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনাদের দ্বন্দ্বের জায়গাটি আসলে কোথায়। শেষ পর্যন্ত আমাদের তো আসলে ঐক্যে থাকা প্রয়োজন। জি, দেখুন, ধন্যবাদ। পূর্বেও আমরা বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোনো ধরনের দ্বন্দ্ব বা বিরোধ নেই। আমরা এটি পূর্বেই পরিষ্কার করেছি, যেহেতু আমরা বলেছিলাম যে যেহেতু এটি একটি প্ল্যাটফর্ম, মত পার্থক্য থাকতে এবং প্ল্যাটফর্ম, এটি তো স্বাভাবিক যে বাংলাদেশ এটি একটি গণতন্ত্রের সৌন্দর্য, যে প্রত্যেকটি ছাত্র সংগঠন, প্রত্যেকটি সংগঠন তার নিজস্ব মতামত থাকবে, এবং দেশের ক্রান্তিলগ্নে তারা একসাথে সেই ক্রান্তিলগ্ন পার করে দেওয়ার জন্য তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে, এবং সেটি আমরা জুলাই গণঅভ্যুত্থানে করেছি। এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে যে সংস্কারের কথা হচ্ছে, আমাদের প্রত্যেকটি ছাত্র সংগঠন হোক, রাজনৈতিক সংগঠন হোক, তার নিজস্ব চিন্তাধারা রয়েছে এবং তারা সেটা পেশ করছেন। সুতরাং এখানে আসলে অনৈক্যের কোনো কথা কিন্তু, বা অনৈক্যের যে বার্তা, সেটি আসলে কিন্তু নেই। আমরা একটি কথা বলেছি যে আমরা যেহেতু বলেছি যেহেতু ছাত্রলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ করা হয়েছে, খুনি আওয়ামী লীগকে আমরা তার এই ছাত্র জনতার হত্যার জন্য তিনি কলঙ্কিত হয়েছেন, বা তাকে আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশে রাজনীতি করবার যে অধিকার, সেই অধিকার হরণ করার কথা বলছি, তাই সেই রাজনীতি করবার না করতে দেওয়ার যে কথাটা বলছি, সে একই দোষে দুষ্ট তো আসলে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির। তারা 1971 সালে যে গণহত্যায় অংশগ্রহণ করেছেন, আজ পর্যন্ত তারা জাতির কাছে কিন্তু তারা সেই জন্য, সেই কৃতকর্মের জন্য তারা অনুতপ্ত বোধ করেন নাই। আমরা তাদেরকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা রাজনীতি করতে চান, আপনারা আপনাদের পূর্বের কৃতকর্মের জন্য আপনারা ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে আপনারা রাজনীতিতে আসবেন। সুতরাং আমাদের নতুন করে কথা নেই। আর যেটি কথা বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, আমরা বলেছিলাম যে ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া প্রয়োজন, কিন্তু এখানে আমরা জানেন যে 2019 সালে যে কলঙ্কিত ডাকসু নির্বাচন হয়েছে, আমরা আর কোনো ধরনের এরকম কলঙ্কিত ছাত্র সংসদ নির্বাচন দেখতে চায় না। এবং ডাকসুর যে গঠনতন্ত্র ছিল, সেই ছাত্রলীগকে সুবিধা করে দেওয়ার জন্য সেই গঠনতন্ত্র সংস্কার না করে যদি সেই গঠনতন্ত্রের অধীনে আরেকটি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়, সেটি যে আবার 19 সালের ডাকসু নির্বাচনের মতো হবে না, সেই নিশ্চয়তা আমরা কই থেকে পাবো। সুতরাং আমরা চাই যে পরিবেশ পরিষদ যেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে নতুন ছাত্র সংগঠন যারা এসেছেন তাদেরকে অন্তর্ভুক্ত করে সকলের মতামত নিয়ে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে অনতিবিলম্বে যেন ছাত্র সংসদ নির্বাচন। আমাদের সময় আসলে শেষ। পরিবেশ পরিষদ এটাই হচ্ছে একটা ভুয়া, আমি ডাইরেক্টলি বলছি, এটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে রাখার জন্য 90 পরবর্তীতে পরিবেশ পরিষদ তৈরি করা হয়েছে। যখন ছাত্র সংগঠনের যৌথ ভিত্তিতে পরিবেশ পরিষদ হয়েছে, যৌথ সবাই বসে যে ডাকসু নির্বাচন দিবে না, কিন্তু ছাত্র সংগঠনগুলো বসে তারা ঠিক করে দিবে যে হচ্ছে এরাই বিশ্ববিদ্যালয় পরিষদ সদস্য, কারণ তার পরবর্তীতে অনেকগুলো ছাত্র সংগঠন হয়েছে। আমাদের তাদেরকে নিয়ে মাসুদের কথার প্রেক্ষিতে একটু বলতে চাই না, আমি বলছি এটি পরিবেশ পরিষদ, এটি কোনো ভুয়া জিনিস নেই, এটি বাংলাদেশের ক্রিয়াশীল ছাত্র সংগঠন, এটা কোনো মতামতের ভিত্তিতে পরিবেশ পরিষদ হয়েছে।
চাই আসলে আপনাদের মধ্যে ঐক্য ডাকসুই থাকুক হবে, এবং চিন্তার জায়গাটা জাকসু এক এগুলাই হোক। হবে, আমরা একমাত্র ধন্যবাদ জানাই ছাত্র সংসদের আব্দুল রহমান, অনেক অনেক ধন্যবাদ ছাত্র আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা চাইবো দর্শক RICL জনতন্ত্র গণতন্ত্রে আজকের মতো শেষ করব। আমরা চাই যে ঐক্যের মধ্য দিয়ে আসলে যে বৈষম্যহীন বাংলাদেশ সেটা আসলে আমাদের কাছে ফিরে আসুক, পূর্ণতা পাক, সেই প্রত্যাশা আজকে জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি। সবাই ভালো থাকুন।